বিহার। এই রাজ্যের নাম বললেই প্রথমে কি মনে আসে? অশিক্ষা, আজ জাতপাত, এরকমই কিছু। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না, কারণ আজ থেকে বহু বছর আগে বিহার থেকেই শুরু হয়েছিল ভারতের শিক্ষা ব্যবস্থার স্বর্ণযুগ। নালন্দার মতো বিশ্ববিদ্যালয়ে শুধু ভারত থেকেই নয়, সারা পৃথিবী থেকে বিদ্যার্থীরা আসতেন জ্ঞান লাভ করতে। গৌতম বুদ্ধ এই মাটিতেই জন্মান এবং তার জ্ঞানের আলো, তার দর্শন এই বিহার থেকেই বিকশিত হয়। বিহার একসময় ভারতের দর্শন, ন্যায়, জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসাবিদ্যা ইত্যাদি সমস্ত ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল। কিন্তু এমন কি হলো যে যার জন্য এই বিহারের সোনালী সময় পাল্টে গিয়ে বিহার পরিচিত হলো মাফিয়া রাজ বা জঙ্গল রাজের নামে? কেন বিহার এইরকম একটি গরিব রাজ্যে পরিণত হলো? কিভাবে শুরু হলো এই জঙ্গল রাজ? কতটা ভয়ঙ্কর ছিল সেই সময়? সাধারণ মানুষের জীবন কিভাবে ওলটপালট হয়ে গিয়েছিল? আর তারপর নীতিশ কুমার কিভাবে এই ভয়াবহ সময়কে কিছুটা হলেও পাল্টে দেন? অবশ্যই নীতিশ কুমারের সঙ্গেও জড়িত রয়েছে অনেক রকমের বিতর্ক। আজ এই সব প্রশ্নের উত্তর খুঁজব। জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে দেওয়া বেল আইকন টিপে নিতে একদমই ভুলবেন না। 70 থেকে 90-এর দশকে বিহার ছিল একাধিক জাতিতে বিভক্ত। জমির মালিকানা ছিল নির্দিষ্ট কিছু উঁচু জাতির হাতে, যেমন ভূমিহার, রাজপুত, ব্রাহ্মণ ইত্যাদি। নিম্নবর্ণের মানুষ ওই জমিতে কাজ করত চুক্তির ভিত্তিতে। 1970-এর দশক থেকে বিহারে জমিদার এবং নিম্নবর্ণের মানুষদের মধ্যে ক্রমাগত সংঘাত বাড়তে থাকে। জমি এবং সম্পদের অসম বন্টন থেকেই জাতিগত বিভাজন বাড়তে থাকে এবং এই সমস্ত কিছু থেকে জন্ম নেয় নকশাল আন্দোলন, এবং যা ধীরে ধীরে কাস্ট ভায়োলেন্সে পরিণত হয়। অতিরিক্ত শোষণ, কাজের বিনিময়ে মজুরি না পাওয়া, অত্যাচার, এই সব মিলে নিম্নবর্গের মধ্যে ক্ষোভ জন্মাতে থাকে, আর সেই ক্ষোভই রূপ নেয় নকশাল আন্দোলনে। নকশালরা জমিদারদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। অন্যদিকে জমিদাররাও পাল্টা সশস্ত্র বাহিনী গঠন করেন, যেমন ভূমিহার সেনা, রাজপুত সেনা, ব্রাহ্মণ সেনা, এরকম অজস্র মিলিশিয়া। বিহার সেই সময় ছিল একটা যুদ্ধক্ষেত্রের মতো। গ্রাম বনাম গ্রাম, জাতি বনাম জাতি, একদিকে নকশাল, অন্যদিকে জমিদারি মিলিশিয়া, মাঝে আটকে পড়ে সাধারণ মানুষ। ঠিক এই সময় দেশের রাজনৈতিক পরিবেশও ছিল অস্থির। এমার্জেন্সি, দুর্নীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, এই সব কিছু মিলে কংগ্রেসের বিরুদ্ধে জেপি আন্দোলন শুরু হয়, যার নেতৃত্বে ছিলেন একজন প্রবীণ সমাজতান্ত্রিক নেতা, জয়প্রকাশ নারায়ণ। এই আন্দোলন থেকেই উঠে আসেন এক যুব নেতা, লালু প্রসাদ যাদব। ক্ষমতায় এসে লালু নিজেকে ঘোষণা করেন ব্যাকওয়ার্ড কাস্টের নেতা হিসেবে। শতাব্দীর পর শতাব্দী ধরে অবহেলিত লোয়ার কাস্ট, বিশেষ করে যাদব, কুর্মি, কুয়ারি, এইসব গোষ্ঠীতে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। তার সবচেয়ে শক্তিশালী কৌশল ছিল M+Y, অর্থাৎ মুসলিম প্লাস যাদব ভোট ব্যাংক। এমন এক সংমিশ্রণ যা বহু বছর ধরে বিহারের রাজনীতিকে একতরফাভাবে নিয়ন্ত্রণ করে। এরপর আসে মণ্ডল কমিশন, একটা ভূমিকম্পের মতো ঘটনা। ভিপি সিং মণ্ডল কমিশন চালু করতেই বিহারের কাস্ট পলিটিক্স একদম ফেটে যায়। মণ্ডল কমিশনের রিপোর্টের পর উচ্চবর্ণ বনাম ওবিসি লড়াই আরও উগ্র হয়ে ওঠে। লালু সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এক স্লোগান, ভুরা বালা সাফ করো। ভুরা অর্থাৎ ভূমিহার এবং রাজপুত, এবং বালা অর্থাৎ ব্রাহ্মণ এবং লালা। এই চার শ্রেণীর অধিপত্য ভাঙার ডাক। এই সময়ে বিহারের কাস্ট এমন একটা পর্যায়ে পৌঁছায় যে গ্রাম জ্বালিয়ে দেওয়া, নারী নির্যাতন, গণহত্যা, এইগুলো নিত্যদিনের ঘটনা হয়ে ওঠে। আর এই সবই ডকুমেন্টেড হিস্ট্রি।
অন্যদিকে প্রতিশোধ নিতে ভূমিহার, রাজপুত, কুর্মী সব জাতি নিজেদের সেনা গড়ে তোলে। দুই পক্ষের সেনারা যাকে পায় তাকে হত্যা করে, লুট করে। জাতিগত সংঘর্ষের ভেতরেই ৯০-এর দশকে আসে সেই অন্ধকার সময়, জঙ্গলরাজ। বিহার রাজনীতিতে জঙ্গলরাজ শব্দটি প্রথম ব্যবহার করা হয় ১৯৯৭ সালে, যখন পাটনা হাইকোর্টের একজন বিচারক রাজ্য জুড়ে অরাজকতার জন্য এই মন্তব্য করেন। এই শব্দটা খুব সাধারণভাবে ব্যবহার হলেও এর ভিতরে রয়েছে এক ভয়ঙ্কর ইতিহাস। সেই সময় বিহারে দিনে দুপুরে অপহরণ, ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি, ডাক্তারদের কিডন্যাপ, মেয়েদের রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া, সাংবাদিকদের খুন করা, ডাকাতি, ধর্ষণ, পুলিশের কাজ বন্ধ করে দেওয়া, অপরাধীদের রাজনৈতিক আশ্রয়, এই সবই ছিল নিত্যদিনের পরিবেশ। এই সময় বিহারের অপরাধীদের কাছে সবচেয়ে ফাস্ট প্রফিট ব্যবসা ছিল অপহরণ। ডাক্তার, ব্যবসায়ী, ছাত্র, যাদের সামান্য অর্থও ছিল, তারা টার্গেট হতো। অনেকেই বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিত, অনেকে বাড়ি থেকে বের হতো ভয় নিয়ে, কখন কে তুলে নিয়ে যাবে বলা যায় না। বিহারের জঙ্গলরাজে সর্বত্র ভয় ছড়িয়েছিল। ব্যবসায়ী, ডাক্তার, শিক্ষক, এমনকি স্কুল পড়ুয়া শিশু পর্যন্ত অপহরণ আর চাঁদাবাজির আতঙ্কে দিন কাটাতো। অনেক পুলিশ অফিসারকে বদলি বা চাকরি থেকে ছাঁটাই করা হতো যদি তারা অপরাধীদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিত। এর ফলে হাজার হাজার মানুষ বিহার ছেড়ে চলে যায়। বিহারের অর্থনীতি ভেঙে পড়ে, ব্যবসায়ীরা বিহার ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দেয়। কারখানা নেই, ব্যবসা নেই, উন্নয়ন নেই। সারা দেশ যখন এগোচ্ছে সেই সময় বিহার ৫০ বছর পিছিয়ে যায়। যদিও অন্যদিকে লালু প্রসাদ যাদব বলতেন, আমার বিরুদ্ধে জঙ্গলরাজ বলা হচ্ছে কারণ আমি নিম্নবর্ণের মানুষদের ক্ষমতার উপরের তলায় তুলে এনেছি। অনেক নিম্নবর্ণের মানুষও তাই বিশ্বাস করতেন। লালুর সময়ে তারা প্রথমবারের মতো সামনে এসে দাঁড়াতে পেরেছেন। অনেকে ভাবতেন বিহারের এই যে অন্ধকার সময়, এটা কোনোদিনই কাটবে না। এই অবস্থায় উত্থান হয় নীতিশ কুমারের। নীতিশ কুমারও জেপি আন্দোলনের থেকে উত্থান লাভ করেন। নিজে ছোট গোষ্ঠী কুর্মী জনজাতির মানুষ ছিলেন, কিন্তু বিহার রাজনীতিতে তিনি সততা এবং পরিবর্তনের কথা বলার জন্য পরিচিত মুখ হয়ে ওঠেন। তিনি একটা লক্ষ্য স্থির করেন, বিহারকে স্বাভাবিক রাজ্য বানাতে হবে। নীতিশ ক্ষমতায় এসে প্রথমেই রাজ্যকে আবার দাঁড় করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। যেমন তিনি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে হাজার হাজার মামলার দ্রুত বিচার করেন। ফলে বড় বড় অপরাধীরা গ্রেপ্তার হয়। আগে যে সমস্ত অপরাধীরা রাজনৈতিক সমর্থনে খোলা ঘুরে বেড়াতো, তাদের একে একে দমন করা যায়। রাজ্য জুড়ে বিশেষ অভিযান করে কাস্ট ভায়োলেন্সে জড়িত গ্যাংদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়। আগে পুলিশ তার কাজ সঠিকভাবে করতে পারত না। নীতিশ সরকার পুলিশ প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত করে ও তাদের নিজেদের মতো করে কাজ করতে দেয়। কিন্তু নীতিশ কুমার কাস্ট পলিটিক্স পুরোপুরি বাদ দেননি, কারণ সেটা বিহারের সামাজিক বাস্তবতা ছিল। কিন্তু তিনি সেটা নিউট্রালাইজ করেন, অর্থাৎ কাস্টকে কেন্দ্র করে আগুন নয়, বরং বিভিন্ন জাতিগোষ্ঠীকে ন্যূনতম নিরাপত্তা এবং উন্নয়ন নিশ্চিত করা। তিনি প্রথমবারের মতো ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস বা মহাদলিত ক্যাটাগরি বলে আলাদা ক্যাটাগরি তৈরি করেন। ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য বিশেষ স্কিম নিয়ে আসেন। শিক্ষায় মেয়েদের 50% রিজার্ভেশন, সাইকেল স্কিম, ইউনিফর্ম, স্কলারশিপ ইত্যাদি করে মেয়েদের সমাজের মূল স্তরে নিয়ে আসার ব্যবস্থা করে। এমনকি তিনি মহিলাদের পঞ্চায়েত ভোটে 50% সংরক্ষণের ব্যবস্থা করেন। নারী শিক্ষা, আর্থিক ক্ষমতায়ন এবং অন্যান্য নারীদের জন্য স্কিম, এর সুবাদে মহিলাদের বড় ভোট ব্যাংক নীতিশ কুমারের দিকে যায়। যে মহিলারা একসময় বাড়ি থেকে বেরোতে ভয় পেত, তারা ধীরে ধীরে শুধু সমাজের মূল স্তরে নয়, রাজনীতির মঞ্চে প্রবেশ করতে শুরু করে। এই সমস্ত পদক্ষেপ বিহারের ভোটিং প্যাটার্নে অভূতপূর্ব পরিবর্তন আনে। নারী ভোটাররা প্রথমবার গণভাবে ভোট দিতে শুরু করে। গ্রামগঞ্জের নিরাপত্তা বেড়ে যায়। ছাত্রীরা নির্বিঘ্নে স্কুল যেতে শুরু করে। বিহার যেন নতুন করে জন্ম নেয়। তবে নীতিশ কুমার কি সমস্ত সমালোচনার ঊর্ধ্বে?
তেমনটা নয়। ভারতীয় রাজনীতিতে দল বদলের সঙ্গে কার্যত সমর্থক নীতিশ কুমারের নাম। অতীতে একাধিকবার জোট সঙ্গী পাল্টে তিনি নিজের মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রেখেছেন। 2000 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন নীতিশ কুমার। 2013 সালে বিজেপির সঙ্গে জোট বেঁধে যখন বিহারে শাসন করছে তার জেডিইউ, সেই সময় প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তে একেবারে খুশি হতে পারেননি নীতিশ। 17 বছরের জোট ভেঙে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেন। 2014 সালের লোকসভা নির্বাচনে ভরাডুবি হয় জেডিইউর। হারের দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন নীতিশ কুমার। এরপরে সবথেকে বিতর্কিত সিদ্ধান্ত, 2015 সালের নির্বাচনে চরম শত্রু লালু প্রসাদ যাদবের আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিহারে সরকার গড়ে জেডিইউ। নির্বাচনে সেভাবে সুবিধা করতে পারেনি নীতিশের দল, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর কুর্সি তাকেই ছেড়ে দিয়েছিল আরজেডি। কিন্তু জোটের অন্দরেই অসন্তোষ ছিল। উপমুখ্যমন্ত্রী পদে বসানো হয় লালু পুত্র তেজস্বীকে। 2017 সালে লালু, তেজস্বী সহ যাদব পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে দুর্নীতি মামলা হতেই ফের পিঠ বাঁচাতে চেষ্টা করেন নীতিশ। জোট সরকার ভেঙে বেরিয়ে আসেন, ছেড়ে দেন মুখ্যমন্ত্রীর পদও। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বিজেপির সহায়তায় ফের সরকার গড়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে পড়েন। 2020 সালের বিহারের নির্বাচনে বিপুল সাফল্য মেলে এনডিএ জোটের, কিন্তু বিজেপির চেয়ে অনেক কম আসন মেলে জেডিইউর কপালে। 2022 সালে ফের দলবদল। নানা ইস্যুতে বিজেপির সঙ্গে মতপার্থক্যের জেরে বেরিয়ে আসেন এনডিএ জোট থেকে। বিজেপি বিরোধী জোট, যেটা আজকে ইন্ডি অ্যালায়েন্স নামে পরিচিত, তার প্রধান উদ্যোক্তা হয়েছিলেন নীতিশ কুমার। কিন্তু এই সমস্ত কিছু সত্ত্বেও লোকসভা নির্বাচনের আগেই ফের দলবদল করেন এবং এনডিএতে যোগদান করেন। বিহারের ভবিষ্যৎ কি হবে সেটা সময় বলবে। 2025 সালের নির্বাচনে বিপুল ভোট পেয়ে এনডিএ পুনরায় সরকার গড়েছে বিহারে, এবং অবশ্যই নীতিশ কুমার হয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী 5 বছর কেমন হবে বিহারের পরিস্থিতি বা কেমন হবে এই রাজ্যের অবস্থা, তা সম্পূর্ণ নির্ভর করছে তাদের সিদ্ধান্তের ওপরে। বিহার কি একটি চিপ লেবার স্টেট হিসেবে থেকে যাবে, নাকি ডেভেলপমেন্টের পথে এগিয়ে যাবে, ভবিষ্যৎ বলবে।